এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিটে ব্রট ইউ বাই লাইফলাইন হসপিটাল। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেকের স্বাগত। আমি ফাল্গুনী, শুরু করছি এক্সপ্রেস মিটে। রাত ভোর বৃষ্টির জেরে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগকারী NH-10 এর মাল্লি ও লিথু ভির এলাকায় ধস নেমেছে, যার ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একটি ট্রাক ধসের কবলে পড়ে উল্টে গেছে এবং রাস্তা পরিষ্কারের কাজ চলছে। রাতভর প্রবল বৃষ্টির জেরে সিকিম ও পশ্চিমবঙ্গের সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কের দুটি গুরুত্বপূর্ণ স্থানে ধস নেমেছে। মূলত মল্লি ও লিখুভির এলাকায় সক্রিয় ধসের কারণে রাস্তার উপর বড় বড় পাথর ও মাটি পড়ে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। জানা গেছে একটি ট্রাক ধসের কবলে পড়ে উল্টে গেছে। এই ধসের ফলে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে গেছে। নামচি জোরথাং রোডেরও ধসের জেরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ, ফলে আটকে পড়েছেন বহু যাত্রী ও পণ্যবাহী ট্রাক চালকেরা। খবর পেয়েই প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাস্তা পরিষ্কার করতে আধুনিক যন্ত্রপাতি ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। কাদামাটি ও পাথর সরানোরও কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে NH-10 ভ্রমণকারীদের জন্য সতর্কতা জারি করে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পথে অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলুন এবং বিকল্প পথ ব্যবহার করুন। বর্ষার মৌসুমে পাহাড়ি রাস্তার ঝুঁকির বিষয়টি আবারও স্পষ্ট হলো। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আধুনিক সভ্যতার আলো থেকে বহু দূরে পুরুলিয়া 1 নম্বর ব্লকের মানারা গ্রাম পঞ্চায়েতের অকরবাইদ গ্রামের সহিস পাড়ার প্রায় 15টি পরিবার গত 20 বছরেরও বেশি সময় ধরে এক তীব্র জলসংকটের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে চলেছে। আজকে দেখাবো আপনাদের তাদেরই জীবন সংগ্রামের কাহিনী। বর্ষার কয়েকটি মাস নদী জলে ভরপুর থাকলেও সে সময় নদীর প্রবল স্রোতে জলেই তাদের কাজ চালাতে হয়। বাকি সময় যখন নদীর জল কমে যায় তখন চুয়া কেটে তাদের জল সংগ্রহ করতে হয়। এই চুয়ার জল সব সময় পর্যাপ্ত বা পরিষ্কার হয়ও না। গ্রামবাসীরা জানান, দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে তারা এই কষ্টের মধ্যেই জীবনযাপন করছেন। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। বর্ষার সময় বালি ডুবে যায়, তখন আমরা এদিকে ওদিকে জল খাই বাঁধের পুকুরে। আমরা যতদিন এখানকে বাস করছি ততদিন এলে, এখন আমাদের 20-25 বছর বাস করা এখানে হয়েছে। গ্রামে একটি নলকূপ থাকলেও সেটি খননের পরদিন থেকেই ঘোলাটে এবং দুর্গন্ধযুক্ত জল বের হয়, তা ব্যবহারের জন্য সম্পূর্ণ অনুপযোগী। ফলস্বরূপ গ্রামবাসীরা বাধ্য হয়ে নদীর দূষিত জল ব্যবহার করেন, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। জলের সমস্যা ঢেরেই হইতো। আমরা তো নদীর জল আনি খাই দিন থেকে, যতদিন আমরা এখানে বনবাস করে আছি ততদিন নদীর জলে খাই। বর্ষার দিনে এখানে ইয়ে করে বহির জল খাই আমরা। অকরবাইদ গ্রামের সহিসপাড়ার এই অসহায় মানুষগুলোর দুর্দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আজও দেশের বহু প্রত্যন্ত অঞ্চলে ন্যূনতম নাগরিক সুবিধা যেমন বিশুদ্ধ পানীয় জল কতটা দুষ্প্রাপ্য। এই গ্রামবাসীদের জন্য একটি স্থায়ী পানীয় জলের ব্যবস্থার দিকে দ্রুত প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরি। তাদের দীর্ঘদিনের এই জলকষ্ট দূরীকরণে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে, নাকি আজও তারা নীরবে প্রকৃতির উপর নির্ভরশীল হয়েই জীবন কাটাবে, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ময়নাগুড়ি ব্রহ্মপুর এলাকায় কাঠমিস্ত্রি গৌতম রায় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তার বন্ধু পরিমল রায়কে অবশেষে অসম থেকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। এর আগে তার স্ত্রী সঙ্গীতা রায়কেও অসম থেকে আটক করা হয়েছিল। সম্প্রতি একটি পরিত্যক্ত মোটরবাইকের সূত্র ধরে পুলিশ পরিমল রায়ের বাড়িতে পৌঁছায়। সেখানে বাড়ির উঠোন খুঁড়ে কাঠমিস্ত্রি গৌতম রায়ের মাটি চাপা দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই বাড়ির মালিক পরিমল ও তার স্ত্রী সঙ্গীতা পলাতক ছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে পরিমল ও তার স্ত্রী আসামে আত্মগোপন করেছে। প্রথমে পরিমলের স্ত্রী সঙ্গীতাকে অসম থেকে গ্রেফতার করা হয়। তাকে জেরা করেই পরিমলের অবস্থান জানা যায়। সেই সূত্র ধরে অসমের সরাইফুং এলাকা থেকে পরিমলকে গ্রেফতার করে পুলিশ। আপনারা জানেন কি 4 তারিখে এই মাসের 4 তারিখে ব্রহ্মপুরে আপনারা জানেন একটা বাইকের খোঁজ খবর নিতে আমরা একটা মার্ডার কেসটা ওখানে রিলেট করতে পেরেছিল।
তারপরে সঙ্গে সঙ্গে আমাদের টিম আসাম চলে গিয়েছিল আর 6 তারিখে আমরা আসাম থেকে সঙ্গীতা রায় ওকে অ্যারেস্ট করেছিল। তারপরে আর তদন্ত করতে গতকাল আমাদের টিমটা যে মূল আসামি ছিল পরিমল রায় মানে সঙ্গীতা রায়ের হাজব্যান্ড ওকে অ্যারেস্ট করেছে। ওকে আমরা আজকে ওখান থেকে ট্রানজিট রিমান্ড করে নিয়ে আসছিল। আজকে আমরা আমাদের জলপাইগুড়ি কোর্টে প্রডিউস করেছে। তবে পরিমল কী কারণে তার বন্ধু গৌতমকে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। ধৃত পরিমলকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ময়নাগুড়ি থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মালদার আম একসময় যার কদর ছিল বিশ্বজুড়ে, কিন্তু পরিচর্যার অভাবে সেই খ্যাতি কিছুটা কমে গিয়েছিল। এবার সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে মালদা জেলা উদ্যান পালন দপ্তর এক অভিনব উদ্যোগ নিয়েছে। গাছের ডালেই আমকে বিশেষ বিদেশি কায়দায় প্যাকেজিং করার পদ্ধতি চালু করা হয়েছে। একসময় মালদার হিমসাগর, মল্লিকা, আম্রপালির মতো আম ছিল আন্তর্জাতিক বাজারে পরিচিত নাম। গুণগত মান বজায় রাখতে না পারায় সেই সুনাম কিছুটা কমে আসে। তাই মালদা উদ্যান পালন দপ্তর পরীক্ষামূলকভাবে ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি এলাকায় গাছেই আমের বিশেষ প্যাকেজিং শুরু করেছেন। তো সেই জন্য মালদা উদ্যান পালন দপ্তর এবং ICAR CISS এর বৈজ্ঞানিকদের পরামর্শ অনুযায়ী আমি এবার প্যাকেটিং করা স্টার্ট করেছি পরীক্ষামূলকভাবে। অল্প প্রায় 5 থেকে 7 হাজার প্যাকেটিং আমরা করব। এটা যদি আমাদের সাকসেসফুল তো হবেই, এটা সাকসেসফুল হতে গেলে আমরা পরের বছর গোটা মালদা জুড়েই আমরা চেষ্টা করব যত বেশি বিদেশে রপ্তানি করা যায়। ছোট থেকেই এভাবে প্যাকেজিং করায় আম ঝড়, বৃষ্টি, রোদ থেকে রক্ষা পাচ্ছে। এতে আমেরও রং সুন্দর হচ্ছে, মোমের মতো আস্তরণ তৈরি হচ্ছে, যা গুণগত মান বাড়ায়। রপ্তানির জন্য এমন দাগহীন আমই দরকার। এই প্যাকেজিং আমের স্বচ্ছতা ও স্বাদ বাড়বে। এটি বিদেশ ও ভিন রাজ্যে প্রচলিত থাকলেও মালদা ও এ রাজ্যে এই প্রথম। মালদা উদ্যান পালন দপ্তর মালদার আমকে ফের বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কৃষকদের উন্নত মানের আম উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছে এবং আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করছে। কোয়ালিটি অফ আম প্রোডাকশনের জন্য বিজ্ঞানী যে রিসার্চ ফাইন্ডিংস দিয়েছেন তাতে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে যে কেমিক্যাল সার বলুন, কেমিক্যাল ফাঞ্জিসাইড বলুন, ইনসেকটিসাইড এগুলো প্রয়োগ না করে জৈবিক পদ্ধতিতে এবং যদি ব্যাগিং সিস্টেমের মাধ্যমে চাষ করা যায় তাহলে কি হবে, আমের কোয়ালিটিটা অনেক বেটার হবে। আশা করা যায় বিশেষ বিদেশি পদ্ধতি মালদার আমকে আবারও বিশ্বের দরবারে পৌঁছে দিতে সক্ষম হবে এবং মালদার আম চাষি ও ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডিয়াতে এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত। আ ইউনিট অফ লেভোমেডিন হেলথ কেয়ার লিমিটেড। 24 ঘন্টা জরুরি ভিত্তিতে আপনার স্বাস্থ্যের রক্ষায় নিয়োজিত লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, NH2 কালীপাহাড়ি, আসানসোল, পশ্চিম বর্ধমান। যে কোনো প্রয়োজনে ফোন করুন 0341350135। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। বর্ষা সবে শুরু হয়েছে আর তার মুখেই জলমগ্ন উত্তরবঙ্গের ধূপগুড়ি শহর। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতেই শহরের একাধিক নিচু এলাকা জলের তলায়। প্রধান কারণ বেহাল নিকাশি ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল থেকে ধূপগুড়ি সহ ডুয়ার্সের অঞ্চলে শুরু হওয়া বৃষ্টিতে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শহরের বিভিন্ন ওয়ার্ড, বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়কগুলি জলে ডুবে যায়। রাস্তাঘাটে হাঁটু জল, এমনকি রেগুলেটেড মার্কেট চত্বরও জলের তলায়। জাতীয় ও রাজ্য সড়কেও যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিচু এলাকায় বসবাসকারী মানুষ ও ব্যবসায়ীরা। ক্ষতি হচ্ছে, আমাদের কাস্টমার ঢুকতে পারছে না জলের জন্য। আর ড্রেনটা যে করা হয়েছে বিদ্যাহার যে করেছিল, তারপরে এই ড্রেনটার মধ্যে কোনো হাতি লাগায়নি। পৌরসভা থেকে কি ড্রেন পরিষ্কার করে না? হ্যাঁ, ড্রেন কোনো কিছু করে না। এই যে নোংরা এগুলো সব এগুলো পরিষ্কার করে, মাঝে মাঝে মাঠের নোংরাগুলো, কিন্তু ড্রেনটা আর পরিষ্কার হাত দিচ্ছে না। তার কারণে রাস্তায় জল জমে আছে, ড্রেনের জল উল্টা দিকে চলে আসছে বাইরে।
পথচারীরা জানাচ্ছেন জমা জলের উপর দিয়ে চলতে গিয়ে বারবার দুর্ঘটনার মুখে পড়ছে তারা। পাশ দিয়ে বড় গাড়ি গেলেই ছিটকে আসছে নোংরা জল। স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সকলেই চরম সমস্যায়। শহরবাসীর অভিযোগের তীর সরাসরি ধূপগুড়ি পৌরসভার দিকে। তাদের দাবি, জল নিকাশি ব্যবস্থার হাল বছরের পর বছর একই রকম, স্থায়ী সমাধানের কোনো পরিকল্পনা নেই। বর্ষার শুরুতেই এই অবস্থা হলে মৌসুমের মাঝামাঝি গিয়ে পরিস্থিতি যে আরও ভয়াবহ হবে তা বলার আর অপেক্ষা রাখে না। স্থানীয়রা অবিলম্বে নিকাশি সংস্কার ও জল নিষ্কাশনের দাবি জানিয়েছেন। রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কালোজামের পরিচিতি গণ্ডি পেরিয়ে এবার শিলিগুড়ির বুকে দেখা মিলল থাইল্যান্ডের দুর্লভ সাদা জামের। হাকিম পাড়ার বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী বাপি সাহা তার ছাদ বাগানে এই বিরল ফল ফলিয়ে গোটা উত্তরবঙ্গকে তাক লাগিয়ে দিয়েছেন। বাপি সাহা, যিনি প্রতি বছর গ্রীষ্মকালে নতুন নতুন ফল ও ফুল চাষ করে থাকেন। 4 বছর আগে আরামবাগ থেকে সাদা জামের চারা এনেছিলেন। এবার সেই গাছেই প্রথম বড় মাত্রায় ফলন হয়েছে। তার ছাদ বাগানে থোকায় থোকায় ঝুলছে সাদা জাম, যা দেখে ভিড় জমাচ্ছেন কৌতূহলী মানুষজন। বাপি সাহা জানান, স্বাদে এই সাদা জাম কালো জামকেও টেক্কা দিতে পারে। কালো জামই হবে। তো এবার এখানে এই বছরই আমাকে ফল দিয়েছে, কিন্তু দেখছি একদম পুরো সাদা জাম। মানে আমিও অবাক, মানে আমি আমার লাইফে কোনোদিন এরকম হোয়াইট জাম দেখিনি। তো আমি ভাবলাম এটা জাম না কি, তবু আমি আমার একটা জাম পেরে আমার ছেলেকে বললাম, বাবা এটাকে ফটো উঠিয়ে গুগলে একবার দেখতে সার্চ করতো কী আছে এটা। তো বললো, বাবা এটা হোয়াইট জাম, থাইল্যান্ডে। তো জামটা খেতে খুবই অদ্ভুত, খুবই টেস্টি। বাপি সাহার কাছে ছাদ বাগান শুধু একটি শখ নয়, তার নেশা। দীর্ঘদিন ধরে ছাদে বিভিন্ন ফল ও ফুলের চাষ করে তিনি মানসিক শান্তি পান এবং কিছু শারীরিক সমস্যা থেকেও মুক্তি পেয়েছেন বলেই তার দাবি। তিনি বলেছেন, গাছপালার সংস্পর্শে থাকার ফলেই তার চোখের সমস্যা কমেছে এবং তিনি চশমা ছাড়াই পরিষ্কার দেখতে পান। এবং আমার ছাদের উপরে দাঁড়িয়ে আছেন, দেখুন আমার ছাদের উপরে একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে। কী জন্য? গাছের জন্য। যেহেতু গাছের হাওয়াটা আমি পাচ্ছি, ফ্রেশ হাওয়াটা। আমি সকালবেলা 6:30 ঘুম থেকে উঠে আমি ছাদে চলে আসি। আমি 8:30 অবধি ছাদে থাকি এবং 8:30 পরে নেমে আমি চা যা খাবার খেয়ে তারপর বাড়িতে বেরিয়ে যাই। কিন্তু আমি এই 1.5 ঘন্টা 2 ঘন্টা দিনে সকালবেলা থাকি, এবং রাত্রিবেলা যদি আমি কোনোদিন তাড়াতাড়ি বাড়ি চলে আসি, তাহলে আবার খাওয়া দাওয়া করে আবার সেই ছাদের উপরে আমি 1-1.5 ঘন্টা কাটাই। পরিবেশ রক্ষা ও মাটির টানে বাপি সাহা সকলকে ছাদ বাগান করার আহ্বান জানিয়েছেন। তিনি গাছ কাটা বন্ধ করার আবেদন জানিয়েছেন এবং আগামী দিনে আরও নতুন ও দুর্লভ প্রজাতির ফুল ও ফল ছাদ বাগানের চাষের পরিকল্পনা করেছেন। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিধায়কের মানবিক রূপ। বৃষ্টি বিঘ্নিত দিনে ব্যবসায়ীদের হাতে বড় ছাতা ছাউনি তুলে দিলেন বিধায়ক। বিধায়কের মানবিক রূপ। বৃষ্টি বিঘ্নিত দিনে ব্যবসায়ীদের হাতে বড় ছাতা ছাউনি তুলে দিলেন বিধায়ক। ছাতা পেয়ে খুশি ব্যবসায়ীরা। বিধায়ক জানালেন, 12টি অঞ্চলে প্রত্যেকটি হাটে ব্যবসায়ীদের ছাতা উপহার দেওয়া হবে। গ্রীষ্ম, বর্ষা, শীত প্রতিটি ঋতুতে হাটে পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। মাথায় নেই ছাদ বা স্থায়ী কোনো কাঠামো, তাই খোলা আকাশের নিচে বসেই চলে কেনা বেচা। হাট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বর্ষাকালে। বৃষ্টিতে ভিজে করতে হয় কেনা বেচার কাজ। এবার সেই সব হাট ব্যবসায়ীদের সমস্যার কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা হাটে প্রায় 200 ব্যবসায়ীর হাতে তুলে দিলেন বড় আকারের ছাতা। প্রচণ্ড রৌদ্র আর এই সঙ্গে বৃষ্টি, যারা হাটে গরিব, যারা বিক্রেতা, এবং সেই সঙ্গে মেনলি আমাদের লাউদোহা হাট, আমাদের পাণ্ডবেশ্বর হাট, আমাদের গৌরবাজার হাট, আমাদের হরিপুর হাট, এখানে চাষিরাই নিজেরাই তাদের বিক্রিত ফসল নিয়ে হাটে বসেন জিনিস বিক্রি করার জন্য। তো তাদের সুবিধার্থে আমরা ঠিক করেছি যে বিধায়ক তহবিল থেকে এদের প্রত্যেককে আমরা ছাতা দিচ্ছি, বড় নীল সাদা ছাতা দেওয়া হচ্ছে তাদের সুবিধার জন্য।
এই ছাতার নিচেই যেমন শাকসবজি বৃষ্টির জল থেকে রক্ষা পাবে, তেমনই রক্ষা পাবে ব্যবসায়ী। এদিন ছাতা উপহার পেয়ে হাট ব্যবসায়ী গোসাই কর্মকার শেখ ইসরাইলরা বললেন, বর্ষায় যখন তখন বৃষ্টি নামে, খুব সমস্যা। ছাতা পাওয়ায় সেই সমস্যা লঘু হবে বলে জানান তারা। বৃষ্টিতে আমাদের খুব সমস্যা হয়, রোদ খুব লাগে, তার জন্য ছাতাটা পেলাম, বাজার সব দিলেন আমাদের ভালো। গরিব মানুষ আমাদেরকে উন্নয়নের জন্য আমাদেরকে তো এই গরিব মানুষকে দান করেছে, খুব ভালো কথা, আমাদের খুব খুশি হইলাম আমরা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস। একসময় যা ছিল বর্ধমানের গর্ব, যা পাড়ি দিত দেশ বিদেশের বাজারে, সেই ঐতিহাসিক কাঞ্চননগরের ছুরি কাঁচি শিল্প আজ কর্মীর অভাবে বিলুপ্তির পথে। কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং সরকারি উদাসীনতা এই শিল্পকে ঠেলে দিয়েছে গভীর সংকটে। বর্ধমানের কাঞ্চননগর একসময় পরিচিত ছিল ভারতের শেফিল্ডস নামে। এখানকার সুদক্ষ কারিগরদের হাতে তৈরি ছুরি, কাঁচি, বটি, দা, কুড়ুল, এমনকি তলোয়ার এবং লোহার শিকলও দেশ বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছিল। হাপড় টেনে লোহাকে পিটিয়ে শৈল্পিক রূপ দেওয়াই ছিল তাদের নিত্যদিনের কাজ। এই শিল্প শুধু এলাকার অর্থনীতিকেই চাঙ্গা রাখত না, বরং বর্ধমানের ঐতিহ্যকেও বহন করত। তবে বর্তমানে এই শিল্পের ভবিষ্যৎ ঘোর সংকটে। শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা একে একে এই পেশা ছেড়ে অন্য জীবিকা বেছে নিচ্ছেন। কাঁচামালের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, বিশেষত লোহার দাম বৃদ্ধি, ছোট ছোট কারিগরদের পক্ষে এই শিল্প চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছে। উপরন্তু আধুনিক যন্ত্রনির্ভর যুগে হাতে গড়া এই শিল্পের কদরও কিছুটা কমেছে। সব কাজে আসতে চাইছে না, এর কঠোর পরিশ্রম, এই জন্য কেউ আমাদের ছেলেরাও কেউ শিখছে না, সব অন্য কাজ শিখছে, এবং অন্য লোকও তো শিখছেই না, আমাদের ছেলেমেয়েরাও থাকছে না। এই আটারি, কুড়ুল, বটি, কোদাল, কাস্তে, এইসব টাংনা, এইসব আমরা মেরামতি করি, নতুন কিনে আনে ধার করে দিই, বাঁট লাগিয়ে দিই। হ্যাঁ, কোদাল নতুন তৈরি করি, বটি তৈরি করি। অনেক শিল্পী এখন দিনের বেলায় অন্য কাজ করে, বিকেলে বা ফাঁকা সময় এই পেশায় যুক্ত হচ্ছেন। তাদের চোখে মুখে এখন একটাই প্রশ্ন, তাদের পূর্বপুরুষদের এই শিল্প কি এভাবেই হারিয়ে যাবে? সরকারি অনুদান, প্রশিক্ষণের ব্যবস্থা এবং কাঁচামাল প্রাপ্তিতে সাহায্য করলে হয়তো এই ঐতিহাসিক শিল্পকে বাঁচানো সম্ভব হবে। অন্যথায় ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকা বর্ধমানের এই ঐতিহ্যবাহী ছুরি কাঁচি শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডিয়া এখনকার মতো পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।